সূত্র অনুযায়ী দুটো বিন্দু আধান কি হয়েছিল, তারা যদি একই জাতীয় আধান হয়, সমজাতীয় আধান হয়, তাহলে তারা পরস্পরকে বিকর্ষণ করছিল এবং বিপরীত জাতীয় আধান হলে পরস্পরকে আকর্ষণ করছিল। অর্থাৎ two point charges separated by a distance, if they are of same nature then they will repel each other, and if they are of opposite nature then they will attract each other. এটা পয়েন্ট চার্জ না হলেও এই অ্যাট্রাকশন রিপালশনটা প্রযোজ্য হবে, কিন্তু ফর ম্যাথমেটিক্যাল পারপাসেস আমরা যখন অঙ্ক কষব তখন কিন্তু এই পয়েন্ট চার্জ তোমার না ধরলে, অঙ্কটার মধ্যে যদি আমরা না ধরে নিই এগুলো বিন্দু আধান, তাহলে আমাদের সূত্রটিকে আমরা ব্যবহার করতে পারবো না, সমস্যা আছে। তো যাকে যেটা বলার, আমরা আগের দিন ওইটা নিয়ে আলোচনা করেছিলাম খানিক, আজকে একটুখানি তোমাদের আগে থেকে বলেই রেখেছিলাম যে ইন্ডাকশন নিয়ে আলোচনা করব, বাংলায় যেটাকে বলা হয় স্থির তড়িৎ আবেশ। আমি একটা ছোট্ট গল্প বলি প্রথমে, শুনতে পাচ্ছ তো সকলে আমার কথা? হ্যাঁ স্যার। বেশ, একটা গল্প বলি প্রথমে, শোনো। ধরা যাক রাজদীপ ক্লাস করছো, দেখছি রাজদীপ বাড়িতে পড়তে বসেছে একটা ঘরে। তা রাজদীপ সেই ঘরে আর কেউ নেই, তা ঘরের বাইরে অন্য জায়গায় আর কি রাজদীপ শুনতে পেল রাজদীপের বাবা রাজদীপের মাকে বলছেন যে আমি একটু বেরোচ্ছি, তুমি দরজাটা লাগিয়ে দাও ভেতর থেকে। এই কথাটা শুনতে পেল রাজদীপ। রাজদীপ তখন বেশ পড়ছিল, পড়তে পড়তে যেই শুনতে পেল দরজা লাগানোর আওয়াজ, দরজা বন্ধ করার আওয়াজ, সঙ্গে সঙ্গে পড়া বন্ধ হয়ে গেল। তা ব্যাপারটা হচ্ছে এতক্ষণ কিন্তু ওর বাবা ওর পাশে বসেছিলেন না, গায়ে গা লাগিয়ে একদম বসেছিলেন না যে ছেলে পড়ছে, ছেলে উঠে গেলেই ছেলে ফাঁকি মারবে, এরকম কিন্তু ঘটনাটা ছিল না। কিন্তু বাড়ির মধ্যে ছিলেন, রাজদীপ পড়ছিল, বুঝতেই পারছো কেন পড়ছিল। এইবার যেই মুহূর্তে উনি বাড়ির বাইরে বেরিয়ে গেলেন, অর্থাৎ উনি আছেন কিন্তু রাজদীপের কাছে নেই আর কি, সেই রকম অবস্থায় রাজদীপের পড়া বন্ধ হয়ে গেল। অর্থাৎ সোজা কথায় ওনার উপস্থিতিতে একটা ঘটনা ঘটছিল, ওনার যেই উপস্থিতিটা আরো ওনার উপস্থিতি দূরে সরে গেল, তখন কিন্তু ঘটনাটা পাল্টে গেল। উনি কিন্তু স্পর্শ করেননি, মারধরও করেননি, বকাঝকাও করেননি, কিছুই করেননি। এইরকম দেখা যায় একটা ঘটনা তোমাদের দেখাই। আমি এবার যেটা দেখাবো সেটা তোমরা শেয়ার স্ক্রিন করছি, তোমরা সবাই দেখতে পাবে। আচ্ছা, শেয়ার স্ক্রিন করবার আগে আমি এটাকে খুলে রাখি, এক সেকেন্ড, এইটাকে খুলে রেখে দিই। ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন, বেশ, শেয়ার স্ক্রিন করি। ওকে, দেখো তোমরা দেখতে পাচ্ছ কিছু স্ক্রিনে, কোনো ছবি দেখতে পাচ্ছ? না স্যার। না স্যার, কিছুই দেখতে পাচ্ছি না। আমার যে আইকন সেটার উপর টাচ করো। স্যার এবার দেখতে পেয়েছি। এবার দেখতে পেয়েছি। আচ্ছা, এবার দেখতে পেয়েছো। দেখো একটা অ্যানিমেশনের মতো দেখাচ্ছে, সেই অ্যানিমেশনে যখন একটা পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ একটা বডির মধ্যে আছে, তার কাছে যখন একটা পজিটিভলি চার্জ বডিকে নিয়ে আসা হচ্ছে, যে প্রান্তে পজিটিভলি চার্জ বডিটা আসছে, এটা আমি পজ করতে পারবো না, এটা জিআইএফ ফরম্যাট। তো এটা যে মুহূর্তে তোমার পজিটিভ চার্জটাকে আমি নিয়ে আসছি, তখন এধারে নেগেটিভ চার্জটা চলে আসছে। আবার যে মুহূর্তে নেগেটিভ চার্জটাকে নিয়ে আসছি, সেই মুহূর্তে পজিটিভ চার্জটা কাছে চলে আসছে। দেখো ঠেকায়নি কিন্তু, শুধু এইটুকুই।
এই ঘটনাটা বুঝতেই পারছো কেন ঘটছে, কারণ পজিটিভ চার্জরা নেগেটিভ চার্জকে আকর্ষণ করছে, ফলে সেই অ্যাট্রাকশনের ফলে পজিটিভ চার্জটা নিকটবর্তী প্রান্তে গিয়ে উপস্থিত হচ্ছে, হাজির হচ্ছে, আর সমজাতীয় আধান বা লাইক চার্জগুলো দূরবর্তী প্রান্তে ফার এন্ডে গিয়ে উপস্থিত হচ্ছে, একটা চার্জ সেপারেশন তৈরি হচ্ছে। সোজা কথায় একজনের উপস্থিতিতে, বা ধরো এই ঘটনাটা স্কুলেও দেখা যায় যে মাস্টারমশাই ক্লাসে বসে আছেন, হ্যাঁ, বা পরীক্ষা চলাকালীন বিশেষ করে ক্লাস টেস্ট চলছে, দুটি ছেলেকে মাস্টারমশাই ক্লাসের মধ্যে বেঞ্চে দুই প্রান্তে বসিয়ে দিয়েছেন। মাস্টারমশাই যেই মুহূর্তে একটুখানি হয়তো দরজা দিয়ে বাইরের দিকে কিছু কারোর সঙ্গে কথা বলতে গেলেন, সঙ্গে সঙ্গে দুজন কাছাকাছি চলে এলো অটোমেটিক্যালি। আবার যখন মাস্টারমশাই ঢুকছেন ক্লাসে, দেখা গেল দুজন দুদিকে চলে যাচ্ছে। অর্থাৎ ইন প্রেজেন্স অফ দ্য টিচার দ্য স্টুডেন্টস আর সেপারেটেড। সেই রকম বাইরে থেকে একটা চার্জড বডি বা আহিত বস্তুকে যখন রাখছি, তখন চার্জের সেপারেশন ঘটছে। এই ঘটনাটাকেই বলা হয় ইন্ডাকশন বা আবেশ। কি আবেশ? না, তড়িৎ আবেশ। তা তড়িৎ আবেশের ফলে আধান কি হচ্ছে? আধান পৃথকীকরণ হচ্ছে বা সেপারেশন অফ চার্জেস হচ্ছে। কারণ প্রথমে যে কোনো বস্তুর মধ্যে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ সমান সংখ্যক থাকছে। এইবার এই ছবিতে আর একটা জিনিসও দেখানো আছে। দেখো, ওই একটা তার দিয়ে ই বলে লেখা আছে, মাঝে মধ্যে লেখাটা দেখাচ্ছে। এই ই বলে লেখাটা মানে হচ্ছে ইলেকট্রনগুলো হয় যাচ্ছে, না হলে আসছে। ই হচ্ছে ইলেকট্রন, আর ওইটা হচ্ছে একটা তার। তার কোথায় পোঁতা আছে? না, মাটিতে পোঁতা আছে, গ্রাউন্ড করা আছে। এবার একটা কথা বলে রাখি, যখন কোনো একটা বাইরে থেকে আহিত বস্তুকে তুমি কাছে নিয়ে আসবে, তখন এই বাইরে থেকে আহিত বস্তুটাকে যখন কাছে নিয়ে আসছো, এটাকে পজ করতে পারলে খুব ভালো হতো, পজ করতে পারছি না। আচ্ছা দাঁড়াও, আরেকবার আমি একটু চেষ্টা করে দেখি যদি কিছু পাই। এক সেকেন্ড দাঁড়াও, যদি কিছু পাই তোমাদের উপযোগী, একটু যদি ভিডিও একটু পাই তাহলে আমার বলতে সুবিধা হবে। আচ্ছা, এখানে ইলেকট্রোস্ট্যাটিক্সের কিছু নেই দেখছি। এইটাতে কিছু যদি থাকে, এটা তো সব বড় বড়দের ব্যাপার, তোমাদের লেভেলের কিছু নেই। তোমাদের লেভেলের কিছু দেখতে পাচ্ছি না, যাকে বাদ দাও। আমরা যেখানে ছিলাম সেখানে আবার ফিরে যাই। সেটা হচ্ছে এইটা। তো এই যে ছবিটা আমরা দেখছি, এই ছবিটায় দেখতে পাচ্ছি পরিষ্কার যে যখন একটা তার যোগ করা হচ্ছে, তখন একটা সাইডের চার্জ দেখো গ্রাউন্ডেড হয়ে যাচ্ছে। আমি তোমাদের এই জিনিসটাই একটু ছবি এঁকে দেখালে বোধহয় বেটার হবে। ছবি এঁকেই দেখাই। ধরো এই একটা বডি, এই বডির প্লাস চার্জ মাইনাস চার্জ সব আছে। এইবার তুমি এর কাছে আর একটা বডিকে নিয়ে এলে, এই বডিটা ধরো আমাদের এটা প্লাস চার্জ, এই বডিটা পুরোটাই প্লাস চার্জ। তাহলে হিসেব মতো কি দেখবো? না, এখানে নেগেটিভ চার্জ চলে আসছে একটা সাইডে ডিউ টু ইন্ডাকশন, আর আরেকটা সাইডে পজিটিভ চার্জগুলো আলাদা হয়ে যাচ্ছে। এই এই ঘটনাটা অবধি বুঝতে পেরেছি। উল্টোটা যদি করতাম, এখানে যদি নেগেটিভ চার্জ একটা বডিকে নিয়ে আসতাম, সেক্ষেত্রে এখানে পজিটিভ চার্জ পেতাম, এখানে নেগেটিভ চার্জ পেতাম। এইবার মজা হচ্ছে, এই যে চার্জগুলো কাছে আছে, সেই চার্জগুলোকে বলা হয় হচ্ছে
ফ্রি চার্জ, ফ্রি চার্জ দেখো, দেখতে পেয়েছো লেখাটা? না, ভুল বললাম। এই চার্জগুলোকে ফ্রি চার্জ বলা হয় না, দূরে যেগুলো আছে সেগুলো ফ্রি চার্জ, আর কাছে যেগুলো আছে তাদেরকে বলা হয় বাউন্ড চার্জ। আমি একটু ভুলই বললাম আগের বেলা, বাউন্ড চার্জ। একটু ছবিটা বড় করে নিই, তোমাদের দেখতে সুবিধা হবে। হুম, স্যার ফ্রি চার্জ কাকে বলে বললেন? বলছি, আমি তোমাদের দেখার সুবিধার কথা একটু চেষ্টা করছি, যদি এটাকে একটু বড় করতে পারি। প্লাস এখানে ঢাকা পড়ে যাচ্ছে, কিন্তু কার্সার পাচ্ছি না কেন? বাউন্ড চার্জের সরলতা কার্সারটা পাবো, এবার পেয়েছি। বেশ, ফ্রি চার্জ হচ্ছে, কেন ফ্রি চার্জ, কেন বাউন্ড চার্জ আসছি, আগে আগে বুঝিয়ে নিই। অর্থাৎ নিয়ার এন্ডে, অর্থাৎ নিকটবর্তী প্রান্তে যে চার্জগুলো এসে জমা হচ্ছে, সেটা মাইনাস হতে পারে, প্লাস হতে পারে। এখানে যদি পজিটিভ চার্জ রডের বদলে তুমি যদি নেগেটিভ চার্জ রড নিয়ে আসো, এখানে যদি তুমি এখানে একটা নেগেটিভ চার্জ রড নিয়ে আসো, আমি সেরকম একটা ছবি এঁকে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটাও মোটা হয়ে গেল কেন? ঠিক আছে, বেশ। এইখানে ধরো নেগেটিভ চার্জ একটা বডিকে, নেগেটিভ চার্জে, নেগেটিভ চার্জ একটা বডিকে নিয়ে এসেছি। এখানে আমার কাছে আরেকটা বডি আছে, এই আরেকটা বডি, এই বডিটার এইখানে তাহলে প্লাস, ফ্রি ফর্ম নিতে হবে, নাহলে আঁকা খুব অসুবিধা হচ্ছে। প্লাস নিয়ার এন্ডে তাহলে প্লাস, এর নিয়ার এন্ডে প্লাস, আর এই ফার এন্ডে মাইনাস, মাইনাস 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 মাইনাস, এখানে আর দুটো প্লাস করে দাও, এইরকম দেখতে লাগবে। তো ব্যাপারটা হচ্ছে যে, অর্থাৎ বোঝাতে চাইছি যেটা, যে সবসময় নিয়ার এন্ডে না মাইনাস চার্জই আসবে সেটার কোনো মানে নেই। ইট ডিপেন্ডস আপন দ্য নেচার অফ দ্য ইনডিউসিং চার্জ। এই চার্জটাকে বলা হয় ইনডিউসিং চার্জ, এই চার্জটাকে বলা হয় ইনডিউসিং চার্জ, বাংলায় বলা হয় আবেশকারী আধান। বাংলাটা লিখে নিতে পারো, এটাকে বলা হয় আবেশকারী আধান। অর্থাৎ এই আধানটাই কিন্তু ইন্ডাকশনের প্রসেসটা কিন্তু ঘটাচ্ছে। তাহলে এইখানে বাউন্ড চার্জ কোনটা? এইখানে বাউন্ড চার্জ, তাহলে আমি এইটাকে এইখানে বাউন্ড চার্জ এইখানে বলতে পারি, এর ক্ষেত্রে এইটা হচ্ছে বাউন্ড চার্জ, আর এর ক্ষেত্রে ফ্রি চার্জ, তার মানে এর ক্ষেত্রে ফ্রি চার্জ হচ্ছে দিকটা, ঠিক আছে? এর ক্ষেত্রে এটা ফ্রি চার্জ, এর ক্ষেত্রে এটা বাউন্ড চার্জ। এইবার why the name free charge, why the name bound charge is given, এটা আমাদের প্রশ্ন। ফ্রি মানে কি সেটাও তোমরা সকলে জানো, বাউন্ড মানে কি তাও জানো। ফ্রি মানে মুক্ত, অর্থাৎ যার স্বাধীনতা আছে, মানে নড়াচড়া করার, আর বাউন্ড চার্জের স্বাধীনতা নেই নড়াচড়া করার। তা আমরা যদি এরকম একটা কাজ করি, একটা ধরো এরকম তার নিলাম, এরকম একটা তার নিলাম, তার নিয়ে এই তারটাকে গ্রাউন্ড করে দিলাম, এইভাবে গ্রাউন্ড করে দিলাম, এটাকে গ্রাউন্ড করার চিহ্ন হচ্ছে এইরকম, এইভাবে গ্রাউন্ড করে দিলাম, মানে অর্থাৎ একটা তার নিয়ে মাটির সঙ্গে জুড়ে দিলাম। তাহলে দেখা যাবে এই ফ্রি চার্জটা এই তার বেয়ে তোমার মাটির সঙ্গে মিশে যাবে, কিন্তু বাউন্ড চার্জটা মিশবে না। এখানে এক্সট্রা ইলেকট্রন আছে, তাহলে ইলেকট্রনটা কোন দিকে যাবে? এই তার বেয়ে সোজা মাটি থেকে মিশবে। কিন্তু এখানে ফ্রি চার্জ কি? প্লাস চার্জ,
লাস্ট চার্জ মানে প্রোটন। প্রোটন কিন্তু মুভ করতে পারে না, নড়াচড়া করতে পারে না। কি হবে তার বেলায়? না, মাটি থেকে তখন ইলেকট্রন আসবে। মাটিতে প্রচুর ইলেকট্রন আছে, মানে দ্য আর্থ ইজ এ হিউজ রিজার্ভার অর প্র্যাকটিক্যালি লিমিটলেস রিজার্ভার, মানে বলতে পারো অফুরন্ত আধানের উৎস, অফুরন্ত চার্জের সোর্স। এর যত খুশি চার্জ দিতে পারে, যত খুশি চার্জ নিতে পারে। তাহলে এখান থেকে ইলেকট্রন এসে এই প্রোটনগুলোকে নিউট্রালাইজড করবে। তার মানে অর্থাৎ এখানে পজিটিভ চার্জগুলো থাকবে না। আর এখানে যে এক্সট্রা ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনগুলো তো মুভ করতে পারেই, তারা এরা সোজা নেমে যাবে কোথায়? না, গ্রাউন্ডে। এবার তার তার ফলে কি দাঁড়াবে? তার ফলে তার মানে এখানে নেগেটিভ চার্জ আর রইল না। নেগেটিভ চার্জ আর রইল না মানে আমি এবার এটাকে ইরেজার দিয়ে ইরেজ করে দিই। ইরেজার দিয়ে যদি ইরেজ করে দিই তাহলে নেগেটিভ চার্জ রইল না। এবং এই তারটাও আমি কানেকশনটা খুলে দিয়েছি, তারের কানেকশনটা ধরো নেই, এইখানেও এটা খুলে দিয়েছি, এই তারের কানেকশনটাও নেই, এটাকেও খুলে দিয়েছি। এইবার কি করব? এই এমনি রেখেছি। এই অবস্থায় যদি এই দুটোকে সরিয়ে দিই, এই ইন্ডিউসিং চার্জকে গোটাটাকেই আমি চাইছি সরিয়ে দিতে, আমি অর্থাৎ সোজা কথায় আর রাখলাম না, এই দুটোকে ধরো সরিয়ে দিলাম, এই সরিয়ে দিলাম, এই সরিয়ে দিলাম, আর রইল না। এই অবস্থায় দেখা যাবে এই ফ্রি চার্জ তো আর উপস্থিত নেই, ফ্রি চার্জ তো অলরেডি ভ্যানিশ করে গেছে। তাহলে এই অবস্থায় দেখা যাবে এই বাউন্ড চার্জগুলো যেগুলো একটা দিকে চলে এসেছিল, তারা থ্রু আউট দ্য মেটেরিয়াল এভাবে ছড়িয়ে গেছে। অর্থাৎ আমরা কিন্তু একটা বডিকে এই প্রসেসে কিন্তু তার মানে চার্জড করতে পারি। অর্থাৎ একটা ইনডিউসিং চার্জকে নিয়ে আসবো, নিয়ে এসে ফ্রি চার্জগুলোকে গ্রাউন্ড করে দেবো, দেওয়ার পর গ্রাউন্ড কানেকশন সরিয়ে দেব, সরিয়ে দেওয়ার পরই দেখবো গোটা বডিটা চার্জড হয়ে গেছে। এটা ওয়ান অফ দ্য প্রসেস অফ ইলেকট্রিফিকেশন। অর্থাৎ কোনো একটা বডিকে চার্জ করতে চাইলে এই প্রসেসেও কিন্তু করা যায়। আমরা চার্জ করার আর কি প্রসেস শিখেছিলাম? সেটা হচ্ছে ঘষে, তাই তো? একটা পদার্থকে আর একটা পদার্থ দিয়ে ঘষে আমরা চার্জ করার প্রসেস শিখেছিলাম। এটা আর একটা প্রসেস তোমাদের আলোচনা করলাম, যেভাবে আমরা একটা বডিকে চার্জ করতে পারি। যাই হোক, এই হচ্ছে আমাদের ইন্ডাকশন। ইন্ডাকশন নিয়ে আরও অনেক কথা বলা যায়, সেসব বলছি না, কারণ একটা যেমন প্রশ্ন মাঝে মধ্যেই দেখতে পাওয়া যায় যে অ্যাট্রাকশন, ইন্ডাকশন প্রিসিডস অ্যাট্রাকশন, মানে আকর্ষণের পূর্বে আবেশ হয়। আকর্ষণের পূর্বে আবেশ হয় কথাটা, এই কথাটি ব্যাখ্যা করো বা এক্সপ্লেন দিস স্টেটমেন্ট। মানে কি? না, ব্যাপার হচ্ছে কোনো একটা তুমি আনচার্জড বডির কাছে তুমি একটা চার্জ বডিকে নিয়ে এলে, তাহলে আনচার্জ বডিটা যখনই তুমি আনচার্জ বডির কাছে অর্থাৎ আধানহীন বস্তুটির কাছে আহিত বস্তুটাকে নিয়ে আসছো, তাহলে ইন্ডাকশন তুমি তো ঠেকাবার আগেই তো, যখনই কাছে নিয়ে আসছো তখনই তো তোমার ইন্ডাকশনের ঘটনাটা ঘটছে। ইন্ডাকশনের ঘটনার ফলে চার্জ সেপারেশন হচ্ছে, এবং সেই চার্জ সেপারেশনের ফলে নিয়ার এন্ডে বা নিকটবর্তী প্রান্তে বিপরীত আধানের জমায়েতের ফলে, জমা হচ্ছে বলে কি হচ্ছে আলটিমেটলি? না, তোমার আধান গুলো পরস্পরকে আকর্ষণ করছে, এবং দেখছি বস্তু দুটো, আহিত বস্তু দুটো পরস্পরকে আকর্ষণ করছে। তার মানে সোজা কথায় যে কোনো অ্যাট্রাকশনের আগে ইন্ডাকশন হতেই হবে। এই প্রশ্নটা মাঝে মধ্যে প্রশ্ন করা হয়। আচ্ছা, এটা তো গেল এই টপিকটা। এবার আরেকটি তোমাদের বিষয় ছিল যেটা বইয়ের লাস্টে লেখা আছে, এটা আমি বন্ধ করে দিই। সেটা দেখো, এই একটা ছবি ছিল তোমাদের বইতে, এই ছবিটা আমি ছবি তুলে রেখেছি। আচ্ছা, এটা দেখি, আচ্ছা এটা দেখি, এই ছবিটা, এই ছবিটা তোমাদের বইতে আছে, এই ছবিটা তোমাদের বইতে আছে। এইখানে একটা অ্যাটমকে দেখানো হয়েছে, একটা অ্যাটমের মধ্যে, এটা নিউক্লিয়াস বা নিউক্লিয়াসের মধ্যে প্রোটন যে জায়গাটা উপস্থিত থাকে সেখানকার অংশ, ইট ইজ পজিটিভলি চার্জড, এবং তার চারপাশে নেগেটিভলি চার্জড ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে। এই ছবিটা তোমাদের প্রত্যেকেরই বইয়ে আছে।
তা ব্যাপারটা হচ্ছে ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ঘুরছে, অ্যাটমের মধ্যে কেন ঘুরছে? আমরা একটা সহজ উদাহরণ নিয়ে ভাবি। আমরা একটা ইটের টুকরোর সঙ্গে একটা দড়ি বেঁধে মাথার উপর বনবন বনবন করে ঘোরাতে পারি, অসুবিধা নেই কিছু। কিন্তু যদি কোনো মুহূর্তে দড়িটা ছিঁড়ে যায়, দড়িটাকে কেটে দেওয়া হয় ঘুরন্ত অবস্থায়, তখন কি হবে না, এটা মনে করো তুমি এখানে আঙুল দিয়ে আটকে রেখেছো, এইখানে তোমার ঢিলটা আছে, ঢিলটা সোজা তখন ছিঁড়ে গেলে দড়িটা, যে মুহূর্তে ছিঁড়বে, ধরো যদি যখন ঢিলটা এই বিন্দুতে উপস্থিত সেই মুহূর্তে যদি ছিঁড়ে যায়, তাহলে দেখা যাবে ঢিলটা এই পথে চলে যাচ্ছে। এইখানে যখন ঢিলটা উপস্থিত তখন যদি ছিঁড়ে যায়, দেখা যাবে ঢিলটা এই পথে চলে যাচ্ছে। অর্থাৎ ঢিলটা যে এই পথে যাবার কথা ছিল সেই পথে যাচ্ছে না, প্রতি মুহূর্তে তার গতি পথের অভিমুখটা বা গতি বেগের অভিমুখটা পাল্টে যাচ্ছে। অর্থাৎ এইখানে যখন আছে তখন এই রকম, এইখানে যখন আছে তখন এই রকম, এইখানে যখন আছে তখন এই রকম, এইখানে যখন আছে তখন এই রকম। এই যে প্রত্যেকটি মুহূর্তে গতি বেগের অভিমুখটা, ভেলোসিটির ডিরেকশনটা পাল্টে পাল্টে যাচ্ছে, তার জন্য কি দায়ী? তার জন্যে ইটের টুকরোর ক্ষেত্রে সুতোর টানটা দায়ী। অর্থাৎ তুমি যে ঢিলটাকে সুতোয় বেঁধে মাথার উপর বনবন করে ঘোরাচ্ছিলে, সুতোর টানটা উপস্থিত ছিল বলেই, টেনশন অফ দ্য স্ট্রিং was present, so the piece of the stone was obeying a circular path, সে কিন্তু একটা বৃত্তাকার পথ ধরে কিন্তু যাচ্ছিল। কিন্তু যে মুহূর্তে দড়িটা কেটে যাবে বা সুতোটা ছিঁড়ে যাবে, সেই মুহূর্তে, যে মুহূর্তে যে জায়গায় ছিঁড়বে, ধরো এই বিন্দুতে থাকাকালীন যদি ছেড়ে তাহলে এদিকে যাবে, এই বিন্দুতে থাকাকালীন যদি ছেড়ে তাহলে এদিকে যাবে। তার মানে সোজা কথায় এটুকু বুঝতে পারছি এখান থেকে যে সুতোর টানটা, the tension of the string was responsible for the circular motion, অর্থাৎ সুতোর টানটা ওই ঢিলটি গোল বা বৃত্তাকার পথে ঘূর্ণনের জন্য দায়ী। তাহলে নিউক্লিয়াসের মধ্যেও তাহলে সেরকম একটা কিছু ঘটনা ঘটা উচিত। ইলেকট্রন কে কে টানছে, এখানে সুতো নেই কোনো। ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের যে আকর্ষণ, সেটা ধনাত্মক আধানের সঙ্গে ঋণাত্মক আধানের আকর্ষণ। প্রোটন ধনাত্মক আধান পজিটিভ চার্জ, ইলেকট্রন ঋণাত্মক আধান নেগেটিভ চার্জ, পরস্পরের যে আকর্ষণ, সেই আকর্ষণ বলটাই ইলেকট্রনটাকে এই রকম বৃত্তাকার পথে নিউক্লিয়াস, এই অ্যাটমের মধ্যেই নিউক্লিয়াসের চারদিকে ঘুরতে বাধ্য করছে। যদি কোনো মুহূর্তে এমন হয় একটা সুইচ টিপে দিলাম, নিউক্লিয়াসের প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বলটা মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল, ইলেকট্রনগুলো সাঁ করে কি হবে, ওই সোজা পথে বেরিয়ে যাবে। তাহলে এই যে সোজা পথে বেরিয়ে যাচ্ছে না, এই সোজা পথে বেরিয়ে যে যাচ্ছে না, তার জন্যে এই আকর্ষণ বলটা দায়ী। এই রকম ঘটনা কিন্তু এই মহাবিশ্বে আরো অনেক ঘটে। যেমন ধরো, আরো একটা সহজ উদাহরণ দিই। ধরো সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে, মহাকর্ষীয় আকর্ষণ বল। আমি যদি ধরে নিই যে পৃথিবীর কক্ষপথটা একদম বৃত্তাকার আমাদের বোঝবার সুবিধের জন্য, তাহলে সূর্যের এবং পৃথিবীর মধ্যে যে মহাকর্ষীয় আকর্ষণ বল, যে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন, সেই গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন কিন্তু পৃথিবীকে বাধ্য করছে প্রতি মুহূর্তে তার গতি বেগের অভিমুখটাকে পাল্টাতে। সুইচ টিপে যদি আমি একদম একটা মোমেন্টারিলি একটা গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে জিরো করে দিতে পারতাম, তাহলে দেখা যেত এই সূর্যের আকর্ষণ ছেড়ে পৃথিবী কোথায়, কোন মানে স্পেসে মিলিয়ে যেত। তার মানে এই প্রত্যেকটা বলের তাহলে অভিমুখ কোন দিকে, ডিরেকশন কোন দিকে, দেখো বুঝতেই পারছো। এই ইলেকট্রনটা যখন এখানে আছে তখন এটা এদিকে, এখানে যখন আছে তখন এদিকে, এখানে যখন আছে এদিকে। তার মানে অল forces for all positions of the electron are directed towards the center of the system। তার মানে প্রত্যেকটা ক্ষেত্রেই এই ইলেকট্রনের যাই অবস্থান হোক না কেন, এই বলগুলো এক কেন্দ্রের দিকে তোমার তার ডিরেকশন বলো বা অভিমুখকে নির্দেশ করছে। সূর্যের বেলাতেও তাই, পৃথিবী যখন যে পজিশনেই থাকুক না কেন, পৃথিবী যে আকর্ষণ, সূর্যের যে আকর্ষণ বল পৃথিবীর উপর, মহাকর্ষীয় আকর্ষণ বল, সেটা সবসময় সূর্যের দিকেই সূর্যের কেন্দ্রের দিকে, তার মানে পয়েন্টেড বা ডাইরেক্টেড। তার মানে বলতে চাইছি, বা ধরো এই
সুতোর টান, যে প্রথমে যে ঘটনাটার কথা বললাম, সুতো তোমার মাথার উপর ভনভন করে ঘুরছে, সেই অবস্থায় সুতোর টানটা সবসময় তোমার আঙুলের দিকেই ডিরেক্টেড, অর্থাৎ সোজা কথায় সেন্টার, সিস্টেমের যেটা সেন্টার বা কেন্দ্র, তার দিকে সবসময় তার অভিমুখ হয়ে আছে। এই ধরনের বল, এই ধরনের যত বল আছে, আমি দু তিনটে উদাহরণ দিলাম, এই এই ধরনের যত বল আছে, এই ধরনের ফোর্সগুলোকে সবগুলোকে বলা হয় জেনারেলাইজড ভাবে বলা হয় সেন্ট্রাল ফোর্স, বাংলায় বলা হয় কেন্দ্রাভিমুখী বল। এর আরেকটা নাম আছে সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্স ইজ এ সেন্ট্রাল ফোর্স। সেন্ট্রাল ফোর্স আরো অনেক বড় টার্ম, সেন্ট্রিপিটাল ফোর্সও বলা হয়। সেন্ট্রিপিটাল ফোর্স বা কেন্দ্রাভিমুখী বল, কেন্দ্রাভিমুখী বলের মানেই হচ্ছে যে ফোর্স বা যে বলটির অভিমুখ সবসময় কেন্দ্রের দিকে। তাহলে কেন ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে বনবন করে, সেটুকু তাহলে আমরা বুঝতে পেরেছি। ইলেকট্রন যদি না ঘুরতো তাহলে তার আর কোনো উপায় থাকতো না, সে একদম সরাসরি কি করতো, নিউক্লিয়াসের উপর গিয়ে আছড়ে পড়তো। এক্ষেত্রে একটা প্রশ্ন উঠতে পারে যে তোমরা বলতেই পারো যে তাহলে স্যার ইলেকট্রনটা তো এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতো, ইলেকট্রনটা যদি দাঁড়িয়ে থাকতো তাহলে ইলেকট্রনটা গিয়ে কে বলে দিয়েছে ইলেকট্রনটাকে ঘুরতেই হবে? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে ইলেকট্রন সবসময়তেই যে কোনো তাপমাত্রায়, ফর অল ফিজিক্যাল টেম্পারেচার্স, সবসময় কিন্তু তারা কিন্তু কেউ চুপ নয়, তারা সবসময় একটা র্যান্ডাম মোশনের মধ্যে আছে, এলোমেলো গতিতে সবসময় থাকে তারা। এইবার যখন দেখলো একটা সেই এলোমেলো গতি, মানে সেই গতি, ধরো একটা ইলেকট্রন, আমি একটা সহজ উদাহরণ বলি, একটা পরমাণুর মধ্যে যদি ইলেকট্রন থাকে ভালো, পরমাণুর বাইরে যদি ইলেকট্রন থাকে কোথাও, ইলেকট্রন ক্লাউড বলা হয়, সেখানে ইলেকট্রনগুলো কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এইবার সেইখানে তুমি যদি একটা পজিটিভ চার্জকে রাখো, এবং প্রত্যেকটা ইলেকট্রনই তেমন একটা বেগ আছে, তুমি এমন ভেবে নিও না যে ইলেকট্রনগুলো একদম চুপচাপ বসে আছে লক্ষ্মী ছেলের মতো। এবার ইলেকট্রনের একটা ভেলোসিটি আছে, তাহলে সেই ভেলোসিটি আছে মানে সে সবসময় স্ট্রেট লাইনে মুভ করে। আবার কোথাও হয়তো ধাক্কা খেলো, সেই ধাক্কা খেয়ে আবার উল্টো দিকে ঘুরে গেল, কিন্তু সেটা স্ট্রেট লাইনেই মুভ করবে, সরলরেখাতেই মুভ করবে, সরলরেখাতেই ধাবিত হবে। কিন্তু সেই সরল রেখাতে ধাবিত হওয়ার সময় যদি একটা এরকম ধনাত্মক আধান বা পজিটিভ চার্জ এসে উপস্থিত হয়, তখন কি ঘটনা ঘটবে? সেই পজিটিভ চার্জের প্রভাবে ইলেকট্রনটা আর কিন্তু সরল রেখায় যাত্রা করবে না, তার গতিপথটা কিন্তু বেঁকে যাবে। এই যে বেঁকে গেল একবার, তার মানে প্রতিটা মুহূর্তেই বাঁকতে থাকবে, এবং আলটিমেটলি ইলেকট্রনটা সেই পজিটিভ চার্জের চারপাশে ঘুরতে থাকবে। এবং তোমরা নিজেরা একটা উদাহরণ দিয়ে আর একটা, তাহলে বুঝতে পারবে, যে সুতোয় ঢিল বাঁধা উদাহরণটাতেও বুঝতে পারবে, দোলনায় বা দোলনায় বলবো না, নাগরদোলায় চাপার একটা উদাহরণ দিলেও বুঝতে পারবে, যে যখন আমরা ঢিলকে সুতোয় বেঁধে ঘোরাই, আঙুলে বেঁধে, দেখবে ঢিলটা সবসময় আমাদের আঙুলটাকে বাইরের দিকে টানতে চায়, অর্থাৎ যেন আমাকে কেউ ঢিলটা যত বেশি জোরে ঘোরাই, তত যেন বেশি জোরে আমার হাত থেকে ছিটকে বেরিয়ে যেতে চায়। ঠিক তেমনি দেখবে দোলনা, যখন যারা দোলনা চেপেছো, মেরি গো রাউন্ড যারা চেপেছো, তারা দেখেছো যখন দোলনাটা যত জোরে ঘোরে, যত ঘূর্ণন বেগ যত বাড়ে, তত মনে হয় না আমরা বাইরের দিকে ছিটকে যাচ্ছি। অর্থাৎ এইরকম একটা ফোর্স আমাদের উপর কাজ করে বলে আমাদের মনে হয়। সেই ফোর্সটাকে বলা হয় সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স, বাংলায় বলে কেন্দ্রাতিক বল, সেন্ট্রিফিউগাল ফোর্স। এই সেন্ট্রিফিউগাল ফোর্স তোমার, এই বলটা অ্যাকচুয়ালি রিয়েল ফোর্স নয়, এইটা আমাদের ফিলিং, এটা আমরা মনে হয় আমাদের যেন মনে হয় যে আমরা বাইরের দিকে ছিটকে যাচ্ছি। এই সেন্ট্রিফিউগাল ফোর্স কিন্তু সবসময় ইলেকট্রনগুলোকে বাইরের দিকে ঠেলে দিচ্ছে, এবং সেই ঠেলে দেওয়াটা কি আটকাচ্ছে না, এই সেন্ট্রিপিটাল ফোর্স আটকে দিচ্ছে। তো সেন্ট্রিপিটাল ফোর্স তার মানে ম্যাগনিটিউডটা বা মানটা যদি ভাবি, ওই কেন্দ্রাতিক বলের সঙ্গে কেন্দ্রাভিমুখী বলটা কিন্তু সমান হতে হবে, যদিও কিন্তু এরা অ্যাকশন রিয়াকশন পেয়ার নয়। যাই হোক, সেগুলো পরে আরো বড় হলে শিখবে। আমরা অ্যাকশন রিয়াকশন পেয়ার নিয়ে আলোচনা করেছিলাম নিউটনের সূত্র পড়ার সময়, অর্থাৎ যেগুলো কোনগুলো ক্রিয়া প্রতিক্রিয়া জোড়, এরা, তোমরা এটা ভেবে ফেলো না যে এটা হচ্ছে ক্রিয়া, ওটা হচ্ছে প্রতিক্রিয়া, এরকম নয়। তা যাই হোক, তা
সুতরাং ইলেকট্রন বাইরে বেরিয়ে যেত, তাকে আটকাচ্ছে কি না এই হচ্ছে নিউক্লিয়াসে আকর্ষণ, কেন্দ্রাভিমুখী আকর্ষণ, সেন্ট্রিপিটাল ফোর্স তাকে কিন্তু নিজের দিকে টেনে নিচ্ছে বলেই প্রতিটি বিন্দুতে ইলেকট্রনের ডিরেকশন অফ মোশন চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমায় বলো তোমাদের এই জায়গা থেকে কোনো প্রশ্ন আছে কিনা। আমি কিন্তু এরপরে হিটে যাব, আমি আজকে দিচ্ছি না, পরের দিন এই ইলেকট্রোস্ট্যাটিক্সের কটা প্রবলেম দেব, কিন্তু আমরা হিটে চলে যাব। হিট তোমাদের সেকেন্ড ইউনিটের সিলেবাসে আছে? উত্তর দাও। উত্তর পাচ্ছি না কেন? হ্যালো, উত্তর পাচ্ছি না যে কারোর থেকে। কারোর কোনো প্রশ্ন হ্যাঁ নেই? স্যার। কারোর কোনো প্রশ্ন নেই, কারোর কোনো উত্তরও নেই? হ্যাঁ স্যার আছে। হিট তোমাদের সেকেন্ড ইউনিটে আছে তাই তো? সেকেন্ড ইউনিটের সিলেবাসে হিট আছে? হ্যাঁ স্যার। আর আজকে যেটা আলোচনা হ্যাঁ। করলাম সেটার কোনো প্রশ্ন আছে সেখান থেকে? আছে? না স্যার। বেশ, আমি একটা কাজ করি, আমরা আজকে হিটটা একটু শুরু করে যাই, কারণ না শুরু করলে পরের দিনে আর একটু নিজেদের তোমাদের চিন্তা ভাবনা করার অবকাশ পাবে আরো। সেই চিন্তা ভাবনার অবকাশটা যাতে পাও সেই জন্য আমরা একটু হিটটা শুরু করে যাই। তোমরা ক্লাস 7-এ হিট পড়েছো অলরেডি। আমরা ক্লাস 8-এ যে হিট পড়বো সেটা তার সঙ্গে রিলেটেড খানিকটা। একটা ছবি দেখাচ্ছি, প্রথমে সবাই দেখতে পেয়েছো আশা করি। হিট কি এই নিয়ে আর নিশ্চয়ই নিজেদের মধ্যে প্রশ্ন নেই কোনো। হিট এক প্রকার এনার্জি, এবং যদি হোয়াট ইজ হিট যদি জিজ্ঞেস করি তার অবধারিত উত্তর তোমরা যেটা দেবে, যেটা গ্রহণ করলে বস্তু গরম হয়, যেটা বর্জন করলে বস্তু ঠান্ডা হয়, তাছাড়াও অনেক কিছু হয়। বেশ, বাদ দিই। আমি একটা ছবি দেখিয়েছি প্রথমে, দেখতে পেয়েছো সকলে ছবিটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, দুটো ব্লক। বাদিকেরটা দেখো লেখা আছে আয়রন ব্লক অফ মাস 5 কেজি। মাস মানে ভর, বাংলায় আর টাইপ করবার সময় পাইনি। ভর হচ্ছে 5 কেজি। ইনিশিয়াল টেম্পারেচার মনে হচ্ছে প্রাথমিক উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস। আর ডান পাশে ওর সঙ্গে গায়ে গায়ে ঠেকানো আর একটা ব্লক, সেটাও আয়রনেরই, একই মেটেরিয়ালের, কিন্তু সাইজে ছোট। 2 কেজি তার মাস, সেই জন্যই ছোট। এর ইনিশিয়াল টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস। এবার ডাইরেকশন অফ হিট ফ্লো, বাঁ দিক থেকে ডান দিকে একটা আছে, তলায় একটা অ্যারো দেয়া, আর উপরে একটা অ্যারো আছে ডান দিক থেকে বাঁ দিকে। এবার প্রশ্ন দেখো, দেখতে পাচ্ছ স্ক্রিনে, হুইচ ওয়ান ইজ কারেক্ট? এবার উত্তর দাও দেখি। তোমাদের এতদিনের যা জ্ঞান, তাপ নিয়ে যা পাণ্ডিত্য, সেই অনুযায়ী আমাকে উত্তর দাও যে এখানে প্রথম কথা হিট ফ্লো কোন দিক থেকে কোন দিকে হবে। যে কেউ? দাও, উত্তর দাও। এটা এত ভাববার কিছু নেই, অঙ্ক কষবার বিষয় নয় এটা। অঙ্ক কষবার জন্য দিইনি এটা। স্যার 5 কেজি বস্তুর ওই দিকে তাপপ্রবাহ হবে। কে বলছো? কে বললে? কে বললে বলো, নামটা বলো। স্যার শশী। কে বললে বলো, নামটা বলো। স্যার শশী ভগত। আচ্ছা, 5 কেজির দিকে তাপপ্রবাহ হবে, মানে 5 কেজির দিকে মানে ওই 2 কেজির থেকে 5 কেজির দিকে হবে তাই তো? মানে উপরের অ্যারোটা কারেক্ট, এটা বলতে চাইছো তো? হ্যাঁ কি না কিছু বলো। হ্যাঁ স্যার। আর কেউ কিছু উত্তর দেবে? আর কেউ কিছু উত্তর দেবে?
আর কারা কারা আছো দেখি? এখন অনেকেই আছো। স্যার 5 কেজি থেকে 2 কেজি ভরের দিকে প্রবাহিত হবে তাপ। কে বলছো? সোনামণি ঘোষ। 5 কেজি থেকে 2 কেজি ঘরের দিকে তাপ প্রবাহিত হবে। আর কেউ কিছু বলবে? একটা উত্তর পেলাম 2 কেজি থেকে 5 কেজি, আর আরেকজন উত্তর দিল 5 কেজি থেকে 2 কেজি। তাহলে এর বাইরে তো আর কিছু হবে না নাকি? আর এছাড়া আর কিছু হতে পারে? পারে কি? দেখো, আদার মতো কোনো উত্তর নেই। স্যার কোনো দিকেই তাপ যাবে না। স্মরণ না? হুম। হুম, কেন বললে? কেন বললে বলো, মানে লজিক তো দিতে হবে কথাটা। কেননা হিট ট্রান্সপোর্টস ফ্রম হটার বডি টু কোল্ডার বডি, কিন্তু এখানে তো দুজনেরই টেম্পারেচার সেম। গুড, ওইটাই চাইছিলাম, যে টেম্পারেচার ডিফারেন্স যদি না থাকে, দুজনেরই টেম্পারেচার যদি সেম হয়, তাহলে কোনো দিক থেকেই কোনো দিকে হিট ট্রান্সফার হবে না। এটা তো আমাদের বেসিক জায়গায় ছিল, মানে ক্লাস 7-এ যেটুকু হিট পড়েছিলাম তাতে এইটুকু জ্ঞান নিশ্চয়ই হয়েছিল, যে আমরা যদি দুটো বডি টেম্পারেচার যদি সেম হয়, দুটো বস্তুর উষ্ণতা যদি সমান হয়, হ্যাঁ, তাহলে আমাদের, ধরো তুমি জলে হাত ডুবিয়েছো, গরম জল, তুমি গরম বলে বুঝতে পারছো কারণ তোমার শরীরের যা টেম্পারেচার, সেই শরীরের তোমার যা টেম্পারেচার তার চেয়ে ওই জলের টেম্পারেচার বেশি বলে সেই জলটাকে গরম লাগছে। এবার একটা বরফ গোলা জল, সেখানে হাত ডুবিয়েছো, জলটাকে ঠান্ডা লাগছে। কেন না, তোমার শরীর থেকে হিট ওই বস্তুটা নিয়ে নিচ্ছে, ফলে তোমার মানে তোমার বডিটা তার কাছে হটার। আর আগের বেলায় কি হচ্ছিল, জলটা বেশি হঠাৎ ছিল, তখন জল থেকে হিট তোমার শরীরে আসছিল। এইবার এই দুটো যদি না হয়, অর্থাৎ যদি জলের টেম্পারেচার আমার বডি টেম্পারেচারের সঙ্গে সমান হয়ে যায়, সেই কেসে আমি জলের মধ্যে যদি হাত ডোবাই, আমার হাতটা গরম ঠান্ডা কোনোটাই লাগবে না। কেন লাগবে না? তার কারণ হচ্ছে, জল থেকেও আমার হাতে হিট ট্রান্সফার হবে না, আমার হাত থেকেও জলে হিট যাবে না, বিকজ টেম্পারেচার অফ বোথ আর সেম। দুটো, অর্থাৎ আমার দুটো যে বিষয়, অর্থাৎ একটি আমার হাত আর একটি জল, দুজনেরই তাপমাত্রা সমান, সেই জন্য কোনো তাপের আদান প্রদান হবে না। তো আমার একটা তোমাদের ডিরেকশন দেওয়া রইল, জানি না করবে কি না, সেটা হচ্ছে 7-এর বইটায় হিট যা পড়েছো, এবং আমার ক্লাস করানোর খাতা যদি বিক্রি করে না দিয়ে থাকো ওই পুরনো খাতার দরে, তাহলে একবার খুলে দেখে নিও। আমার ক্লাস ছিল না গত বছর তোমাদের? সম্ভবত ছিল। একটুখানি হ্যাঁ স্যার, খুলে, ছিল তো। হ্যাঁ বেশ, একটু রিভিশন করে নিও, রিভিশন করে রেখো, তাহলে পরবর্তী জিনিসটা আমাদের এগোতে সুবিধে হবে, না হলে কিন্তু অসুবিধেই হবে। একটুখানি দেখলে খাতাটা, কারণ বই তো বোধহয় জমা দিয়ে দিয়েছো স্কুলে, বই হয়তো নেই, কিন্তু খাতাটা খুলে একটু দেখে নিও। আর বা তোমাদের যারা ফোনে ক্লাস করছো তারা ক্লাস 7-এর টেক্সট বই ওয়েবসাইট থেকে ডাউনলোড করেও একবার দেখে নিতে পারো, এমন কিছু মানে কঠিন নয়। ওই পরিবেশ ও বিজ্ঞান বইটা ডাউনলোড করে দেখে নিতে পারো যে ক্লাস 7-এ কী ছিল আর স্যার কী করিয়েছিলেন। হুম, একটু ব্যাপারগুলো সোজা কথায় ওয়ার্ম আপ করে পরের ক্লাসে এসো, নাহলে আমরা মুশকিলে পড়বো। আর আরেকটা কথা, পরের দিন কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে আমি কিছু প্রবলেমস তোমাদের দেবো, বা আমি যদি আগে দিতে পারি তাহলে আমি এমনি তোমাদের গ্রুপে শেয়ার করে দিতে বলবো, সেই প্রবলেমগুলো নিজেরা তখন করবে। ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। যেটা পড়াচ্ছি মন দিয়ে পড়বে বাড়িতে। শুধু ক্লাসে বসলাম, বাবার ডেটা খরচ করলাম ফোনের, কোনো লাভ হবে না কিন্তু। ঠিক আছে, প্রথমে যখন ক্লাস আরম্ভ করলাম ছিল 35 জন, এখন হয়ে গেছে পার্টিসিপেন্ট 22 জন।
তাহলে বুঝতে পারছো অবস্থা তোমাদের। বেশ, আজকের ক্লাস আপাতত শেষ।